সবাই ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন। আর আমার কথা শুনতে না পারলে আমাকে একটু সংকেত দিবেন। শোনা যায় নিউটন? হ্যাঁ, আমার শোনা যাচ্ছে। তো কাঞ্চি রাজের রাজধানীতে পৌঁছে একটা উপবনে তিনি তাঁবু স্থাপন করেন। ফুলে ফলে পরিষ্কার জলাশয়ে একটা অন্যরকম সুন্দর মনোরম পরিবেশে তিনি তাঁবু খাটিয়েছিলেন। ওই জায়গাটা কাঞ্চি রাজের কন্যার খুব পছন্দ ছিল। কাঞ্চি রাজের কন্যা বিকেল বেলা সখীদের নিয়ে সেখানে ঘুরতে আসেন। এসে পুরীর রাজা পুরুষোত্তমের সঙ্গে তার দেখা হয়ে যায়। আর এই পুরীর রাজা পুরুষোত্তম ছিলেন জগন্নাথের অত্যন্ত ভক্ত। আর জগন্নাথের ভক্ত হলে সে পুরীর রাজা হতে পারে না, সোজা কথা। পুরীর রাজা হতে গেলে তাকে অবশ্যই জগন্নাথের ভক্ত হতে হবে। এবং তিনি রাস্তা ঝাড়ু দিতেন, ঝাড়ুদার ছিলেন। কোন রাস্তা ঝাড়ু দিতেন? যখন পুরীতে জগন্নাথের রথযাত্রার শুভ আরম্ভ হবে, তোমার এই রাজা সোনার ঝাড়ু দিয়ে প্রথমে রাস্তা ঝাড়ু দেবেন, তারপরে রথ চলতে শুরু করবে। তিনি শ্রী জগন্নাথ দেবকে সবকিছুর মালিক, রাজ্যের প্রকৃত শাসক বলে মনে করতেন। এই পুরুষোত্তম রাজা ভগবানকে মালিক মনে করতেন এবং শাসনকর্তা মনে করতেন, আর নিজেকে প্রভুর একজন বিনীত সেবক রূপে গণ্য করতেন। কাঞ্চি রাজের রাজকন্যার নাম ছিল পদ্মাবতী, লিখে রাখবেন একটু নোট। আর পুরীর রাজার নাম ছিল পুরুষোত্তম। যখন আপনারা এই লীলা কথা বলবেন, সে মার সাথেও যদি বলেন, তাহলে আপনাকে নামগুলো উল্লেখ করতে হবে, যে পুরীর রাজা কে ছিলেন, কাঞ্চি রাজকন্যার নাম কি ছিল, পুরী রাজার প্রকৃতি কেমন ছিল, চরিত্র ইত্যাদি আমাদের জানা রাখতে হবে। এবং ওই ক্যাম্পে যেখানে পদ্মাবতী এসেছিলেন এবং যেখানে রাজকুমার পুরুষোত্তম ক্যাম্প স্থাপন করেছিলেন, তাবু, সেখানে এসে একে অপরের সঙ্গে দেখা হলো। তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করলেন, একে অপরকে পছন্দও করে ফেললেন। পদ্মাবতী তার বাবাকে গিয়ে বললেন রাজার কথা, পুরুষোত্তমের কথা। একজন রাজা এসেছে, পদ্মাবতী রাজ্যের রাজা আমাদের তপবনে তাবু খাটিয়ে অবস্থান করছে। তখন কাঞ্চি রাজকন্যার মুখে শ্রবণ করবার পরে কাঞ্চিরাজ কি করলেন, কাঞ্চির রাজার দ্বারা তারা আমন্ত্রিত হলেন। কারা? পুরীর রাজা আমন্ত্রিত হলেন। পুরুষোত্তম দেবকে কাঞ্চি রাজা ও দুইজনে খুবই মনোভূত বলে মনে হয়। তাদের একমাত্র কন্যা পদ্মাবতীকে একে পছন্দ করার কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন বলে তারা একটা মনস্থ করলেন। এই প্রস্তাবে পুরুষোত্তমকে তাদের কন্যা সম্প্রদান করবেন প্রস্তাব দিলে রাজা পুরুষোত্তম খুব খুশি মনে সেই প্রস্তাব গ্রহণ করেন এবং সানন্দে সেই প্রস্তাবে সম্মত হলেন। তারপর তিনি উড়িষ্যায় ফিরে এলেন। উড়িষ্যায় ফিরে আসার পরে কিছুদিন পরে কাঞ্চিরাজ তার কন্যা বিবাহ সংক্রান্ত কাজে তার এক মন্ত্রীকে উড়িষ্যাতে পাঠালেন।
উড়িষ্যাতে পাঠালে রাজা পুরুষোত্তম বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছেন। কাঞ্চি রাজের মন্ত্রীকে অত্যন্ত সমাদর করলেন, সম্বর্ধনা দিলেন এবং তাকে রাজকীয় সম্মাননা দিয়ে রাজকীয় অতিথি হিসেবে তাকে গণ্য করলেন। কিন্তু এই অল্প কিছুদিন পরে রথযাত্রা, যেমন আজকে যেমন 10 তারিখ, 7 তারিখ না 8 তারিখ, 7 তারিখ, আজ 7 দিন পরে, 8 দিন পরে রথ, 9 দিন পরে, ঠিক এমন একটা টাইমে ওই মন্ত্রী এসেছিলেন বিবাহ কার্য সম্পাদন করার জন্য রাজবাড়ি বা রাজার পুত্র সবাইকে দেখতে। না দেখাশোনা করে তার সম্বন্ধ স্থাপন করা যায় না, তার পরিণতি ভালো হয় না। তো সেই সময়টা মন্ত্রীকে রাজা অনুরোধ করলেন যে এই কটা দিন থেকে যান, রথযাত্রা দর্শন করে যাবেন। সবকিছু মন্ত্রীর পছন্দ হয়ে গেছে, সম্বন্ধ নিয়ে ফিরে যাবে, কিন্তু রথযাত্রা আর শোভাযাত্রা দর্শন করবার লোভে তিনি আরো কিছুদিন থেকে গেলেন। যেদিন রথযাত্রা উৎসব মহোৎসব শুরু আরম্ভ হবে, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ভিড়ের মাঝে একজন বিদেশি অতিথি, আরো শ্বশুর বাড়ির অতিথি মন্ত্রীকে জগন্নাথ রথের যেখানে শুভ সূচনা হবে সেখানে নিয়ে আসা হলো। সে উৎসব আনন্দ তিনি উপভোগ করছেন, কাঞ্চি রাজার মন্ত্রী। হঠাৎ করে দেখেন যে যে রাজাকে কাঞ্চিরাজ কন্যা দেবেন বলে মনস্থ করেছেন, পছন্দ করেছেন, সে রাজা একজন ঝাড়ুদার। সে রাজা একজন ঝাড়ুদার, আর জেনে শুনে কোন রাজ্যের রাজকন্যাকে কোন ঝাড়ুদার সঙ্গে তিনি বিবাহ দিতে পারেন না। তাই তিনি রথযাত্রা শেষে ফিরে গেলেন, গিয়ে কাঞ্চি রাজকে বললেন যে আপনি যার সঙ্গে কন্যা সম্প্রদান করবেন বলে মনস্থির করেছেন, তিনি তো ঝাড়ুদার, আর কোন রাজার কন্যাকে ঝাড়ুদারের সঙ্গে বিবাহ দিতে পারে না। বিয়ে ভেঙে গেল। কাঞ্চি রাজা, হ্যাঁ, এই মন্ত্রীর কথা সম্মত হলেন এবং পুরী এই বিয়ে ভেঙে যাওয়ার পরে পুরীর রাজা, তাকে বার্তা পাঠানো হলো যে আপনার সঙ্গে আমার কন্যা সম্প্রদানের জন্য যে মনস্থির করেছিলাম আমি সেটা প্রত্যাহার করে নিচ্ছি, আমি কোনো ঝাড়ুদারের সঙ্গে আমার মেয়ে বিবাহ দেব না। এরা শুধু কিন্তু কষ্টের না, অপমানেরও বটে, কিন্তু ঠিক কিনা? বিয়ে ঠিকঠাক হয়ে পরে সে বিয়ে যদি মেয়ে পক্ষ ভেঙে দেয় তাহলে বরের ভীষণ অপমান, আর যদি ছেলে পক্ষ ভেঙে দেয় তাহলে মেয়ের কপাল খারাপ, ঠিক তো? তো এই বার্তা শোনার পরে রাজা পুরুষোত্তম খুবই ক্রোধান্বিত হলেন এবং কাঞ্চি রাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ক্রোধ মানুষকে কতটা বিপদে চালিত করে। কিন্তু যখন রাজা পুরুষোত্তম যুদ্ধ ঘোষণা করলেন, কিন্তু তিনি কি মনে করতেন? তিনি শ্রী জগন্নাথ দেবকে সবকিছুর মালিক মনে করতেন আর রাজ্যের প্রকৃত শাসক মনে করতেন। তাহলে যুদ্ধ যদি করতে হয় কোনো রাজ্যের বিরুদ্ধে, তাহলে কার অনুমতি লাগবে? জগন্নাথের অনুমতি লাগবে না? জগন্নাথের অনুমতি নিলেন না কেন? তার এখানে বসে বড় ক্রোধ। হস্তি বাহিনী, অশ্বারোহী বাহিনী, পদাতিক বাহিনী নিয়ে তিনি কাঞ্চিরাজকে আক্রমণ করলেন, কিন্তু অল্প কিছুদিনের মধ্যে যুদ্ধে পরাজয় হলো।
তবে সেই যুদ্ধের শর্ত ছিল, সেই যুদ্ধের শর্ত কি ছিল, যে এই যুদ্ধে যিনি পরাজিত হবেন, যদি রাজা পুরুষোত্তম পরাজিত হন, তাহলে রাজা পুরুষোত্তমের আরাধ্য ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রাকে কাঞ্চিতে নিয়ে যাওয়া হবে, নিয়ে যেয়ে তাদের ভগবান গণেশের পিছনে রাখা হবে। বোঝা গেল জয়শ্রী? এটাই শর্ত। যদি রাজা পুরুষোত্তম হেরে যায়, তাহলে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নিয়ে যাওয়া হবে কাঞ্চি রাজ্যে। আর কাঞ্চি রাজ্যের ভগবান ছিল গণেশ, দেবতা বলি আমরা যাকে গণেশ। সেই গণেশের পিছনে জগন্নাথকে রাখা হবে। এটা অপমানের না আনন্দের? অপমানের। আর যদি কাঞ্চিরাজ হেরে যায়, তাহলে রাজকন্যাকে তো নেবেই, আর এই গণেশকে নিয়ে গিয়ে জগন্নাথের পিছনে স্থাপন করা হবে। প্রথম যে অল্প কিছু দিনের মধ্যেই রাজা পুরুষোত্তমের শোচনীয় পরাজয় হলো। পরাজিত হয়ে তিনি রাজধানীতে ফিরে আসলেন এবং তিনি খুবই ভেঙে পড়লেন। আমার প্রভু জগন্নাথকে নিয়ে যাবে, নিয়ে যে কাঞ্চি রাজ গণেশের পিছনে রাখবে, এ আমি কিভাবে সহ্য করব? তাই কাঞ্চিরাজ পুরীর রাজা পুরুষোত্তম জগন্নাথ দেবের কাছে এসে উপবাস করলেন, রাত্রি জাগরণ করলেন এবং কান্নাকাটি করতে লাগলেন, আমি আপনাকে হারাতে পারবো না প্রভু। তখন জগন্নাথ দেব বলছে, তোমার তো হারার কথা না আমার প্রিয় ভক্ত পুরুষোত্তম। তুমি যখন যুদ্ধ করতে গিয়েছিলে, আমাকে স্মরণ করে গিয়েছিলে, আমার কাছ থেকে অনুমতি নিয়েছিলে? নাওনি। তুমি ক্রোধ বসে তুমি নারীর মোহে আঙুলে গেছিলে, তাই আমি তোমাকে পরাজয় ঘটিয়ে দিলাম। আবার যখন এসেছো আমার কাছে কান্নাকাটা করছো, আমাকে হারাতে চাও না, নতুন করে সৈন্য সজ্জা করো, আমি আর দাদা বলদেব তোমার সাথে যুদ্ধে যাব। ভগবান উৎসাহিত করলেন পুরুষোত্তমকে এবং যুদ্ধে যাবেন বলে সম্মতি দিলেন। রাজা পুরুষোত্তম ভগবান আদেশ পেয়ে তিনি পূর্ণদমে সৈন্য সেনাবাহিনী সুসজ্জিত করলেন। করার পরে জগন্নাথকে বললেন, আমরা আগামীকাল আপনার যদি ইচ্ছা হয়, আপনার যদি অনুমতি হয়, আপনি যদি সদয় হন, আগামীকাল আমরা কাঞ্চি রাজার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য যাত্রা করতে পারি। জগন্নাথ সম্মতি দিলেন। তারপরে যুদ্ধের দামামা ভেজে গেল, রাজা পুরুষোত্তম সেনাবাহিনী নিয়ে আগাতে লাগলেন। কাঞ্চি রাজের রাজধানীতে পৌঁছানোর আগে, তখন উড়িষ্যার রাজধানী চলছে, এমন সময় কোন এক গোয়ালিনী বুড়িমা, বা বয়স প্রায় 60-65 বছরে, 80 বছর হয়ে গেছে, সে বুড়িমা মাথায় করে মাঠা বিক্রি করতে যাচ্ছে। মাঠা, ঘোল। বাংলাদেশের মতো এরকম ভেজাল ঘোল না, সাদা ধবধবে ঘোল, টক। বউ খেয়েছি 84 ক্রোশ পরিক্রমায়, রিজার্ভ খেতাম, রিজার্ভ। ঠান্ডা টক দই ফাটাই দিত, মাঠা বলে। সামনে দেখে দুজন ঘোড়ায় করে দুইজন সেনাবাহিনীর প্রধান যাচ্ছেন। তারা দুই ভাই ঘোল দেখে, মাঠা দেখে বলছে, বুড়িমা তোমার এই ভান্ডের মধ্যে কি আছে? মাঠা আছে, খাওয়ান তো আমাদের দুইজনকে। দুইজনে খেতে খেতে বুড়ি সমস্ত মাঠা খেয়ে ফেলেছে। একদিনে যা আয় হয়ে সংসার চলবে, সে মাঠা খেয়ে যখন চলে যাচ্ছে, তখন মুখ মুছে আরে কোথায় যাচ্ছ? আমার টাকা দিয়ে যাও। দাঁড়াও, এ কি? মাঠা খেলে আনন্দ করে টাকা দেবে না? আমার সংসার চলবে কিভাবে? হ্যাঁ, এই তারা কি কোথায় আছিস? আগত এই সৈনিকেরা টাকা না দিয়ে মাঠা খেয়ে চলে যাচ্ছে। এখন তো পড়ে গেছে দুই ভাই বিপদ, তাদের কাছে তো টাকা নেই। আমাদের কাছে তো টাকা নেই, তো টাকা নেই তাহলে মাঠা খেলে কেন? মাঠা খাওয়ার আগে মনে ছিল না, মাঠার দাম না দিয়ে তোমরা কিন্তু যেতে পারবে না। যতই রাজা সৈনিক হও না কেন,
অনিয়ম করা যাবে না। তোমাদের রাজা তো এরকম নন, তার সেনাবাহিনীর লোকজন এত খারাপ কেন? এভাবে যা খুশি তাই বলতে লাগলেন। লাস্টে জগন্নাথ দেখলেন যে বিপদ, তখন হাড়েতে আংটিটা খুলে বলছে এই আংটিটা রাখো, একটু পরে পিছনে আমার বাবা আসতেছে, পুরীর রাজা। বাবা আসলে আংটিটা দেখালে তোমার সমস্ত মাথার দাম দিয়ে দেবে। তখন বুড়িমা দুই ভাইকে ছেড়ে দিয়েছে, কিন্তু দুই ভাইকে ছেড়ে দিতে ইচ্ছে করছে না। দেখতে এত সুন্দর না, একজন শ্বেত ঘোড়ার পরে শ্বেত বর্ণের, একজন কালো ঘোড়ার পরে নীলাভ বর্ণের, এবং তাদের কিটিধারী, তাদের মুখমণ্ডল দর্শন করলে আর তাদেরকে ছেড়ে দিতে ইচ্ছে করে না। তারপরে দুই ভাই চলে গেলেন। একটু পরেই বাজি বাজনা করতে করতে, যুদ্ধের দামামা বাজাতে বাজাতে রাজা পুরুষোত্তম হাজির। এই রাজা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে বুড়িমা? আমাদের যুদ্ধে যাচ্ছি, আমাদের ব্যাহত করছো কেন? আপনার দুই পুত্র, বলা নেই কওয়া নেই টাকা নেই, আমার কাছ থেকে মাটা খেলো, পুরো মাটা শেষ করে দিল, যা কয়েকশো লোকে খায়। আপনার দুই ছেলে খেয়ে ফেললো সব। খাওয়ার না বাড়ি কিছু? বাড়ি কিছু খাওয়ার না? খাওয়ার পরে বলছে টাকা দিতে পারবো না, এটা হয়? মা যায় কোমর বেঁধে আটকানোর চেষ্টা করেছিলাম, আটকিও ছিলাম। তারপরে বললো যে আমার বাবা আসতেছে পিছনে, রাজা পুরুষোত্তম, তার কাছ থেকে চেয়ে নিও তোমার গোলের টাকা, মাটার টাকা আমাদের ছেড়ে দাও। বলছে আমার ছেলে? তা রাজা পুরুষোত্তম তো বিয়েই হয়নি এখনো, হয়েছে? আমার ছেলে মাটা মাটা খেয়েছে? কে সে? আমি তো বিশ্বাস করতে পারছি না, আমি তো বিয়েই করিনি এখনো, ছেলে পেলাম কোথায়? আচ্ছা বলুন তো, সেই দুইজন দেখতে কেমন? আরে দেখতে যেমন হোক না কেন, মাটা কিন্তু খেয়েছে, আপনি কিন্তু টাকা না দিয়ে যেতে পারবেন না। আর এই দেখেন, মাটাকে টাকা না দিতে পেরে এই এই আংটি দিয়ে গেছে, আংটি। আংটিটা দেখে বুঝতে পারলেন এই আংটি এই পুরুষোত্তম ভগবান জগন্নাথকে দিয়েছিলেন কোন একটা রথযাত্রার সময়। তখন রাজা পুরুষোত্তম বুঝতে পারলেন যে স্বয়ং জগন্নাথের আংটি যে। বলছে বুড়িমা তারা দেখতে কেমন বলুন তো? তখন বুড়িমা বললেন একদম শ্বেত বর্ণের, শ্বেত ঘোড়ার উপরে, সে মনে হলো বড় ভাই, দাদা বলে ডাকছিল। যখন টাকা দিতে পারছিল না, দাদা দাদা করছিল। আর ছোট ভাই নীলাভ বর্ণের, কালো ঘোড়ার পরে, হাতে তলোয়ার, যুদ্ধ করতে যাচ্ছে। তখন পরমানন্দে রাজা পুরুষোত্তম নৃত্য করতে লাগলেন, আমার ভগবান, আমার দুই প্রভু আমার আগে যুদ্ধ করতে যাচ্ছে, এর চেয়ে কি সৌভাগ্য আমার হতে পারে? বুড়িমা, বুড়িমা আমি তোমার উপযুক্ত উপঢৌকন দেবো, আমার পুত্ররা তোমার মাথা খেয়েছে তো, তুমি তাকাও, এইভাবে চারিদিকে তাকাবে, যতদূর তোমার চোখ যাবে ততদূর সম্পত্তি আমি তোমার নামে উইল করে দেব। তা বুড়িমার চারিদিকে তাকিয়েছিল, যতদূর তার দৃষ্টি গিয়েছিল সেই এরিয়া পর্যন্ত এখনো বুড়িমার নামে রাজার উইল করা আছে। ওখানে কোনো সরকার বা কোনো কেউ যোগাযোগ করতে পারে না, সেই জায়গাটা এখনো ওইভাবে আছে, ওই পরিবারের বংশ পরম্পরায় ওদের অধীনে আছে। বুড়িমা অত্যন্ত প্রসন্ন হলেন, রাজাও প্রসন্ন হয়ে কাঞ্চি রাজে প্রবেশ করলেন। গিয়ে দেখেন দুই সেনাবাহিনী তুমুল যুদ্ধ শুরু করে দিয়েছেন কাঞ্চি রাজের সেনাবাহিনীর সাথে। আক্রমণ বলে যুদ্ধ শুরু করে দিয়েছেন। এবং কাঞ্চিরাজ যাওয়ার পূর্বেই দুই ভাই যুদ্ধের ইতি টেনে দিয়েছেন, যুদ্ধ শেষ করে ফেলেছেন এবং কাঞ্চিরাজকে শোচনীয় ভাবে পরাজিত করে বন্দী করে রেখেছেন। রাজা পুরুষোত্তম যে সেনাবাহিনী নিয়ে গিয়েছিলেন তাদের আর কোনো যুদ্ধ করতে হলো না, তার আগে যুদ্ধ জয় হয়ে বসে আছে রাজা পুরুষোত্তম। তখন রাজা পুরুষোত্তমের ক্রোধ ছিল তো, অপমান করেছিল, কাঞ্চিরাজকে মুক্ত করে দিলেন। যুদ্ধের শর্ত কি ছিল? যুদ্ধে যদি
কাঞ্চিরাজ পরাজিত হয়, তাহলে কাঞ্চিরাজের আরাধ্য ভগবান গণেশকে পুরীধামে নিয়ে আসা হবে এবং জগন্নাথ মন্দিরের পিছনে তাকে স্থাপন করা হবে ভগবানকে অপমানিত করার জন্য। নিলেন গণেশ ভগবানকে নিলেন রথে তুলে, আর কাঞ্চিরাজের কন্যা পদ্মাবতীকে অ্যারেস্ট করলেন, বেঁধে নিলেন, বেঁধে নিয়ে গেলেন অপমান করবার জন্য কাঞ্চিরাজকে। রাজকন্যা বিবাহ দিতে চাইনি তো তাকে অ্যারেস্ট করে নিয়ে গেলেন, ছিনতাই করে নিয়ে যাওয়ার মতন, এবং ঘোষণা করলেন তোমার এই রাজকন্যাকে আমার রাজ্যের সবচেয়ে জঘন্য একজন ঝাড়ুদারের সঙ্গে বিবাহ দিয়ে এই অপমানের প্রতিশোধ নেব। তার রাজকন্যা রাজা পুরুষোত্তমকে অত্যন্ত ভালোবাসতেন, পছন্দ করতেন। যখনই ঝাড়ুদারের সঙ্গে বিবাহ দেওয়ার ডিক্লেয়ার দিলেন, রাজকন্যা অনবরত কান্না করতে লাগলেন, হায় আমার কপালে কি এই ছিল, আমি রাজা পুরুষোত্তমকে ভালোবাসি আর আমাকে একজন ঝাড়ুদারের সঙ্গে বিবাহ করতে হবে। তখন রাজ্যে নিয়ে গিয়ে রাজা পুরুষোত্তম তার মন্ত্রীকে বলছেন, প্রধানমন্ত্রীকে, যে এই রাজকন্যাকে আপনাকে উপযুক্ত জানে তার সঙ্গে তাকে বিবাহ দেবে। বলে রাজকুমার পুরুষোত্তম তার অন্তর্মহলে চলে গেলেন। এদিকে রাজকন্যা কান্না করতেন প্রতিদিন, হায় ভগবান আমার কেন একজন ঝাড়ুদারের সঙ্গে বিবাহ হবে, কি কর্মফল আমি করে এসেছিলাম, কি খারাপ কাজ আমি করে এসেছিলাম। মন খারাপ করে বসে থাকে, ভালো করে খায় না। মন্ত্রী তাকে খুব নিজের মেয়ের মতো যত্ন করেন এবং তাকে আশ্বস্ত করেন, আমি উপযুক্ত সময় হলে, উপযুক্ত ঝাড়ুদার পেলে অবশ্যই তোমাকে ঝাড়ুদারের সঙ্গে বিবাহ দেবো, যদি রাজার আদেশ। আর তখন বেশি বেশি কান্না করতেন। এভাবে একটা বছর কেটে গেছে, একটা বছর। পরের বছর আবার রথযাত্রা এসে গেছে। গত বছর অপমান করেছিল মেয়ে না দিয়ে, আবার রথযাত্রার আয়োজন করা হয়েছে। অক্ষয় তৃতীয়ায় রথে দামামা বেজে গেছে। ততক্ষণে সেই রাজকন্যার ভীতু আরো ভয় ভীতি বেড়ে যাচ্ছে। তো ঠিক রথযাত্রা যেদিন হবে, শুভ সূচনা হবে, পুরীর রাজা পুরুষোত্তম গিয়ে যখন ভগবানকে প্রণাম করে ঝাড়ু ধরলেন, আর ওই দিন সকালবেলায় ভোরে রাজকন্যাকে বলা হলো, মন্ত্রী বললে আজকে তোমাকে একজন উপযুক্ত ঝাড়ুদারের সঙ্গে আমি বিবাহ কার্য সম্পন্ন করবো, একজন উপযুক্ত ঝাড়ুদারের হাতে তোমাকে তুলে দেবো। রাজকন্যা তো উপবাস করলেন, খাওয়া দাওয়া জল পর্যন্ত স্পর্শ করলেন না, কান্নাকাটা করতে লাগলেন, বাবা আমাকে বাঁচাও, হে পুরুষোত্তম ভগবান, হে ভগবান জগন্নাথ দেব, আপনি আমাকে রক্ষা করুন, আমি আমার আরাধ্য পতিকে আমাকে লাভ করতে দিন, আমি পুরুষোত্তমকে ভালোবাসি, রাজাকে ভালোবাসি, এরকম বলতে কান্না করতে লাগলেন। বিকেল তারপরে তাকে বললেন, তুমি তাড়াতাড়ি সাজুগুজু করে নাও, বিয়ের সাজে সাজো, আজকেই তোমাকে আমি ঝাড়ুদারের হাতে তুলে দিতে চাই। তখন অন্যান্য রাজকন্যারা, অন্যান্য মন্ত্রীর কন্যা সহ অন্যান্য সখীরা সবাই মিলে কাঞ্চিরাজের কন্যাকে সাজিয়ে গুজিয়ে দিলেন। আর যখনই ঝাড়ু দিচ্ছিলেন রাজা পুরুষোত্তম, এই রাজকন্যার হাত ধরে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী বললেন, দাঁড়ান রাজামশাই, আপনি আমাকে 1 বছর আগে আদেশ করেছিলেন এই কাঞ্চিরাজ কন্যাকে যেন আমি উপযুক্ত একজন ঝাড়ুদারের হাতে তুলে দিই, আমি আজকে উপযুক্ত ঝাড়ুদার পেয়ে গেছি, আপনি এই রাজকন্যাকে গ্রহণ করুন, আপনি সে উপযুক্ত ঝাড়ুদার। রাজা পুরুষোত্তমের মনে ছিল না রাজকন্যার কথা, কিন্তু হঠাৎ মনে পড়ে গেছে। রাজা পুরুষোত্তম রাজকন্যাকে খুব পছন্দ করতেন। তখন মনে মনে খুব আনন্দ পেলেন রাজকুমার পুরুষোত্তম দেব। দুইজনে পাশাপাশি দাঁড়িয়ে স্বর্ণের ঝাড়ুতে ঝাড়ু দিয়ে জগন্নাথের রথ শুভ সূচনা করে তিনি রাজা পুরুষোত্তম রাজকন্যা পদ্মাবতীকে বিবাহ করলেন এবং গণেশকে নিয়ে জগন্নাথ মন্দিরের পিছনে একটা মন্দির তৈরি করে সেখানে স্থাপন করলেন। এখনো যারা পুরীধামে যাবেন, একা একা করলে কিছু বুঝতে পারবেন না। সেখানে দেখবেন বিমলা দেবীর মন্দির আছে, বড় মন্দির বিমলা দেবী, তার অবদান সম্পর্কে জানতে হবে।
দেখবেন পাশে গণেশের মূর্তি আছে, ছোট একটা মন্দির। ওই মূর্তিটা আছে কাঞ্চিরাজের আরাধ্য ভগবান, ভগবানের জগন্নাথের পিছনে আছে। এবং তার পরবর্তীতে এই পুরুষোত্তম রাজা এবং রানী পদ্মাবতী পরম সুখে জগন্নাথের সেবা করতে লাগলেন। জয় পুরুষোত্তম রাজা কি, জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শুভ শুভ রথযাত্রা মহোৎসব আগত কি। জয়। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দী হরি হরি বল। এই ছিল আসলে শরীরের সক্ষমতা, আপনারা বুঝতে পারছেন। তারপরেও চেষ্টা করলাম আমরা জগন্নাথের লীলা বলার জন্য। জানি না আপনাদের কেমন লেগেছে। বলো, এই লীলা থেকে আমরা কি শিক্ষা পাই? জগন্নাথের এই লীলা থেকে আমরা কি শিক্ষা পাই জয়শ্রী? যে কোনো যে কোনো কাজ করার আগে ভগবানকে সাক্ষী করে এবং ভগবানকে স্মরণ করে করা উচিত। ধন্যবাদ, খুব সুন্দর। যে কোনো কিছু করার আগে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক জগন্নাথ দেব ভগবান কৃষ্ণকে কাছে অনুমতি নেওয়া, তার আশীর্বাদ নেওয়া। আর কি শিক্ষা পাওয়া যায় এখান থেকে? অপর্ণা মন্ডল, আর কি শিক্ষা পেতে পারি আমরা এই মহিমা থেকে জগন্নাথের? যদি লক্ষ্য থাকে অটুট, পুরুষোত্তম রাজার লক্ষ্য ঠিক ছিল কিনা? তার লক্ষ্য ছিল শুধু ভগবানের সেবা করা। ভগবান তার মনের বাসনা পূরণ করে দিয়েছে কিনা? তিনি কি চাইছিলেন? কাঞ্চি রাজকন্যাকে পত্নী রূপে লাভ করতে চেয়েছিলেন না? তো সেটা হলো। গণেশ ভগবান, পরমেশ্বর ভগবান জগন্নাথের পিছনে এসে তার জীবন সার্থক করলো। এই শ্লোক থেকে মূলত আমরা শিখলাম যে প্রশাসনিক কাজ বলুন, সমস্ত কিছুর মালিক কৃষ্ণ, আমরা তার দাস সেবক। সেবকের কাজ হচ্ছে মালিকের অনুমতি নিয়ে কোনো কোনো কার্য সম্পাদন করা। আমরা বর্তমান সমাজে দেখতে পাই, বিশেষ করে সনাতন ধর্মের মানুষের মাঝে ভগবানের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই, ভগবানের প্রতি তাদের কোনো গুরুত্ব নেই। ভগবানকে মালিক মনে করে না, ঘেরের মালিক মনে করে নিজেকে, ধান ক্ষেতের মালিক মনে করে নিজেকে, বাড়ির মালিক মনে করে নিজেকে, গাড়ির মালিক মনে করে নিজেকে। কিন্তু দেখতে হবে সবকিছু ভগবান থেকে সৃষ্টি, সবকিছুর মালিক ভগবান। এটা আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। মুকুল পড়ো 67 নম্বর পৃষ্ঠা থেকে, 67 নম্বর শ্লোক থেকে পড়ো।